রাজনীতিতে কার লাভ কার ক্ষতি, কে কতটুকু লাভবান হলো, কে কতটুকু ক্ষতিগ্রস্ত হলো, জোটের রাজনীতির একটা ভ্যালু আছে বর্তমান সময়ে যত জনপ্রিয় দলই হোক, বাংলাদেশে যত জনপ্রিয়তাই থাকুক, যদি কোনো দলের 50 ভাগও জনপ্রিয়তা থাকে, মোট ভোটের 50 ভাগও পায়, অথবা মোট জনসংখ্যার 50%ও যদি তাদের প্রতি সমর্থন থাকে, তারপরে তাদের জোটের প্রয়োজন আছে। এটা সময়ের কারণে, এটা রাজনৈতিক পট পরিবর্তনের কারণে এবং সময়ের পরিবর্তনের কারণে এটা হয়েছে। কারণ আপনার বিরুদ্ধে যদি অনেকগুলো দল রাজপথে দাঁড়িয়ে যায়, ওটা ছোট হোক আর বড় হোক, এটা বিশ্বব্যাপী প্রচারিত হবে যে দেখো বিএনপির বিরুদ্ধে, আমি এটা একটা উদাহরণ দিচ্ছি, বিএনপির বিরুদ্ধে 50টা দল দাঁড়িয়ে গেছে, এটাই বড় সাইনবোর্ড। এখন ওই দলগুলোর জনভিত্তি আছে কিনা এটা দেখবে না, বিশ্ব দেখাই দিবে, মিডিয়া দেখাই দিবে এটা, যে বিশ্বকে অথবা দেশবাসীকে দেখাই দিবে যে দেখো বিএনপির বিরুদ্ধে 50টা দল দাঁড়িয়ে গেছে। তখন জনগণ কি করবে? বিএনপির বিরুদ্ধে গিয়ে দাঁড়াবে। আর বিএনপির পক্ষে 50টা দল দাঁড়িয়েছে মানে জনগণ সব বিএনপির পক্ষে যাবে, যে এখন তো জনজোয়ার চলতেছে বিএনপির পক্ষে, আসা আমরাও বিএনপির পক্ষে যাই, আমরাও বিএনপিকে ভোট দিই। এই হলো জোটের রাজনীতির সুবিধা। এখন 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে জোটে কে কতটুকু সুবিধা করতে পারলো, জোটে কে কতটুকু সফল হলো, কতটুকু ব্যর্থ হলো, কার কতটুকু লস হলো, কার কতটুকু ক্ষতি হলো, এই আলোচনাটা আজকে একটু করব আপনাদের সাথে। 5ই আগস্টের পর বিএনপি, যেহেতু আগের থেকে একটা জোট আছে, বিএনপি জোটে জামাত ইসলামীও ছিল, জামাত ইসলামীর সাথে আগে কোনো জোট হয়নি কারো, বিএনপি জোটের সাথে ছিল। 2000 এটা 2000 এটা 1997 সালে 4 দলীয় জোটটা গঠন করে, আর ভাঙ্গা হয়নি। 24-এর 5ই আগস্টের আগ পর্যন্ত বিএনপির সাথে জোটে ছিল জামায়াত ইসলামী। কিন্তু 24 সালে পট পরিবর্তনের পর, রাজনৈতিক পরিবর্তনের পর, জামাত নিজে আলাদা পথে হাঁটা শুরু করলো, নিজের আলাদা জোট গঠনের দিকে অগ্রসর হলো। বিএনপি অনেক চেষ্টা করলো জামাতকে জোট থেকে বিরত রাখার জন্য, জামাতকে রাজনীতিতে একা করে দেওয়ার জন্য, জামাত যেন কারোর সাথে জোট গঠন করতে না পারে, সেই চেষ্টা বিএনপি করে গেছে, অনবরত অব্যাহতভাবে করে গেছে। কিন্তু বিএনপি ব্যর্থ হয়েছে। জামাত ঠিক কৌশলে জোট করছে, চরমনায়ের পীরের সাথে জোট করছে। প্রথম আলোচনা শুরু করে চরমনায়ের পীর দিয়ে, পরে আরো 8টা রাজনৈতিক দলের সাথে সফলভাবে আলোচনা করে এবং একটা জোট গঠন করে আত্মপ্রকাশ করে। গত 7-8 মাস আগে এই জোটটা 8 দলীয় জোটের, যেটা তারা ইতিমধ্যে 9টা বিভাগীয় সমাবেশ করছে, মহাসমাবেশ করছে, তারা সফল। সেই জোটে বিএনপি 24-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী দল এনসিপিকে বিএনপি অনেক চেয়েছিল কিন্তু নিতে পারেনি, বিএনপির সাথে যায়নি নাহিদ ইসলামরা। আজকে নাহিদ ইসলামরা একেবারে ঘোষণা দিয়ে জামায়াত ইসলামীর সাথে 8 দলীয় জোটে অংশগ্রহণ করলো। জামাত, এলডিপি, এবি পার্টি, 11টা পার্টি হলো এখন জামাত জোটে। জামাত সবচেয়ে সফল বাংলাদেশে বর্তমানে, কারণ বাংলাদেশের সবচেয়ে বড় দল যেগুলি আছে সবগুলি দল জামাত জোটে অংশগ্রহণ করছে। জামাত জোটে আছে ইসলামী আন্দোলন, আছে ইসলামী আন্দোলনে সারা দেশব্যাপী মোটামুটি ভালো একটা ভোট আছে। কোথাও হয়তো এককভাবে ইসলামী দল হবে না, কিন্তু তাদের একটা ভোট ব্যাংক আছে, তৈরি করতে পেরেছে। চরমনাই দলটা সম্পর্কে জানে, ইসলামী আন্দোলন সম্পর্কে জানে, ইসলামী আন্দোলনের চেয়ারম্যান কে অথবা আমিরকে সেটা জানে, এবং ইসলামী আন্দোলনের প্রতীক কি সেটা জানে মানুষ। ইসলামী আন্দোলন নাম সর্বস্ব পার্টি না, বড় একটা পার্টি। বাংলাদেশে বর্তমান সময়ে ইসলামী আন্দোলন 3য় বৃহত্তম দল। তারপরে এনসিপি আছে, 24-এর অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী দল, তাদের একটা জনসমর্থন আছে, তৈরি হয়েছে। তাদের রাজনৈতিক বয়স তো বেশি না, মাত্র 1 বছরের মতো তারা আত্মপ্রকাশ করছে। তো তাদেরও মোটামুটি এর মাঝে তারা একটা জনপ্রিয়তা অর্জন করছে, কিছু জনসমর্থন আছে তাদের। তারা 4র্থ বৃহত্তম দল বাংলাদেশের, তারা জামাত জোটে আছে। জামাত জোটে যোগদান করছে এলডিপি, কর্নেল অলি আহমেদ বীর বিক্রম, একজন বীর মুক্তিযোদ্ধা, যিনি বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে বিএনপি করে আসছেন। যে কোনো কারণে হোক 2006 সালে বিএনপি থেকে বেরিয়ে উনি এলডিপি গঠন করছেন। উনি একজন
বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের একজন নায়ক, সাবেক মন্ত্রী, বিএনপি সরকারের 1991 সাল থেকে 96 সাল সরকারের যোগাযোগ মন্ত্রী ছিলেন উনি। বিএনপির দীর্ঘদিন নীতি নির্ধারণ যে ফোরাম আছে জাতীয় স্থায়ী কমিটি, সেটার মেম্বার ছিলেন এবং গুরুত্বপূর্ণ মেম্বার ছিলেন উনি, একেবারে নীতি নির্ধারক পর্যায়ে ছিলেন। যদি আপনি নীতি নির্ধারক পর্যায়ে 3-4 জন ধরেন, তাহলে কর্নেল অলি আহমেদ তার মাঝে একজন ছিলেন। এবং ওনার সৎ মানুষ হিসাবে একটা পরিচিতি আছে দেশব্যাপী, একজন মুক্তিযোদ্ধা হিসাবে পরিচিতি আছে, একজন মন্ত্রী হিসাবে পরিচিতি আছে। জামাত জোটে উনি যোগদান করাতে জামাত লাভবান হয়েছে। এলডিপি যতটুকু লাভবান হয়েছে তার থেকে বেশি লাভবান হয়েছে জামাত। জামাত দুইভাবে উপকৃত হয়েছে। এক হলো কর্নেল অলি আহমেদের ইমেজটাকে কাজে লাগিয়েছে, দুই হলো ওনার মুক্তিযুদ্ধের যে ভূমিকা সেটাকে কাজে লাগিয়েছে। জামাতে যেহেতু 71 নিয়ে একটা বিতর্ক আছে, জামাতকে নিয়ে একটা সমালোচনা আছে, সেটারও একটা জবাব দেওয়া হলো রাজনীতির মাঠে, যে এখন দেখো আমাদের সাথে বীর মুক্তিযোদ্ধা আছে, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আছে। এবং কর্নেল অলি আহমেদ বাংলাদেশের একমাত্র মুক্তিযোদ্ধা যিনি যুদ্ধকালীন সময়ে বীর বিক্রম খেতাব পান। এবং উনি বেশ ক্লিন ইমেজের মানুষ। উনি বাংলাদেশে একটা সুপরিচিতি আছে ক্লিন ইমেজের হিসাবে, সৎ রাজনীতিবিদ হিসাবে। ওনার যোগ্যতা আছে, যোগ্য মানুষ, দেশপ্রেমিক মানুষ। এটাতে জামাত সবচেয়ে বেশি লাভবান হয়েছে। এনসিপি কে নিয়েতে জামাত সবচেয়ে বেশি লাভবান হয়েছে, যে 24-এর যদি একটা যুদ্ধ দ্বারা হয়, তাহলে সেই যুদ্ধের যোদ্ধাদেরকে জামাত জোটে দিতে পেরেছে। এটা জামাতের অনেক বড় সফলতা। মোট কথা হলো, জামাত বর্তমান রাজনীতিতে, জোটের রাজনীতিতে সবচেয়ে সফল দল হলো জামাত। জামাতের কোনো ব্যর্থতা নেই রাজনীতিতে, এবং জোটে 100 ভাগে 100 ভাগ সফল। বড় দলগুলি সব জামাতের সাথে আছে, পরিচিত মুখগুলি সব জামাতের সাথে আছে। বিএনপির সাথে যারা আছে তাদের কিছু পরিচিতি আছে, কিন্তু দলগুলি খুবই ছোট, ওদের ভোট ব্যাংক নেই। যারা আছে আপনারা একটু ভেবে দেখবেন আমার কথাগুলো। আপনারাও জানেন আমি যে কথাগুলি বলি এগুলি তো কোনো বানোয়াট কথা বলি না। আপনারা বাংলাদেশে আছেন, আমিও বাংলাদেশে আছি, আপনারাও খোঁজখবর রাখেন, আমিও রাখি। আমি যারা জাস্ট আমার বিশ্লেষণটা করলাম, একটা নির্মোহ নিরপেক্ষ একটা বিশ্লেষণ করার চেষ্টা করলাম। দেখেন, জামাত বাংলাদেশের এখন বর্তমান সময়ের একটা বড় দল, বিএনপি সবচেয়ে বড় দল। আমি বিএনপিকে অবহেলা করিনি, আমি বলতেছি বিএনপির বাইরে গিয়ে যে বড় দলগুলি আছে সেগুলি। বিএনপির বাইরে জামাত বড় দল, সর্বনার পীরের দলটা ইসলামী আন্দোলন বড় দল, এনসিপি বড় দল, কর্নেল অলি আহমেদের মোটামুটি আছে, চট্টগ্রাম অঞ্চলে ওনার মোটামুটি খারাপ না ভালো ভোটে আছে। দক্ষিণ চট্টগ্রামে কয়েকটা আসনে 3-4টা আসনে ওনার ভালো ভোট আছে। তো উনিও 5ম অথবা 6ম বৃহত্তম দল। আর বিএনপির সাথে যে দলগুলি আছে দেখেন ওদের অবস্থা কি। ওনাদের অবস্থা, ওখানে একজন ইউনিয়ন চেয়ারম্যান হওয়ার মতো ভোট নেই, জনসমর্থন নেই। এটা আমি কাউকে আন্ডার এস্টিমেট করিনি, এটা আমি শুধু বাস্তবতাটা তুলে ধরলাম, কাউকে খাটো করলাম না। খাটো করার জন্য এটা বলিনি, কারো পক্ষ অবলম্বন করে কথা বলার জন্য এটা বলিনি। এটা বলছি একটা বিশ্লেষণে আসলাম আমরা, যে এই জোটের রাজনীতিতে কারা সফল হলো, কারা ব্যর্থ হলো। যেহেতু আজকেই এই রাজনীতির, জোটের রাজনীতির ইতি ঘটছে, অন্তত আগামী কিছুদিনের জন্য। কারণ এরপরে আর জোট করে কোনো লাভ হবে না, জোট করার সময় নেই। কালকে নমিনেশন পেপার সাবমিটের শেষ দিন, আর এখন জোট হবে না, এটাই শেষ সময়। এই জন্য শেষ একটা বিশ্লেষণ করলাম, জোটের রাজনীতিতে কার ক্ষতি কার লাভ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।